সাংবাদিক মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেই বৈঠকে অরূপ বিশ্বাস এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে সরাসরি নজর রাখবো। সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট, এটা 660 মেগাওয়াট, 95% শেষ হয়েছে। আশা করছি আমরা 65 মার্চ মাসের মধ্যে কাজ শেষ করতে পারবো। সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একদম 100% লেটেস্ট, মডার্নাইজ এবং এখানে অল্প কয়লায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। মূলত এটাই হচ্ছে সুপার ক্রিটিক্যাল। এটা ইস্টার্ন ইন্ডিয়াতে কারুর কাছে নেই, না এনটিপিসির কাছে আছে না ডিভিসির কাছে আছে। ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই কাজটা করছেন। পুরোটাই রাজ্য সরকারের নিজস্ব, এর এক পয়সা অন্য কারুর নেই। হ্যাঁ, এটা পিপিপিতে প্রথম হবে। এটা গ্লোবালি টেন্ডার হবে, যারা ইন্টারেস্টেড হবেন তারা নিজের মতো করে জায়গা ঠিক করবেন। আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে 6টা। সাগরদিঘিতে আছে, সাঁওতাল দিঘিতে আছে, বক্রেশ্বরে আছে, কোলাঘাটে আছে, ব্যান্ডেলে আছে এবং দুর্গাপুর পাওয়ার প্ল্যান্ট আছে। আচ্ছা, আমাদের আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে মেসার্স শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড, তাদের আজকে 32.43 একর্স, এটা একটা লং টার্ম সেটেলমেন্টের জমি ছিল, আর 40.17 একর্স ওল্ড গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড, এই দুটোকেই আজকে ফ্রি হোল্ড করে দেওয়া হলো এবং সেখানে তারা স্টিল এবং পাওয়ার প্ল্যান্ট নতুন প্রজেক্ট তারা করবেন। এটা হবে পশ্চিম মেদিনীপুরের জামুরিয়াতে। কোম্পানিটার নাম মেসার্স শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড, পশ্চিম বর্ধমান, জামুরিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। রাজ্যে নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি হতে চলেছে এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং আজ মন্ত্রিসভার বৈঠকে নতুন পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়েছে। 16,600 মেগাওয়াট নতুন পাওয়ার প্ল্যান্টের অনুমতি এবং 1,600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি হতে চলেছে এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যে নতুন পাওয়ার প্ল্যান্ট এবং মন্ত্রিসভার বৈঠক, আর সেই বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন মন্ত্রিসভায় নতুন পাওয়ার প্ল্যান্টের অনুমোদন রাজ্য মন্ত্রিসভায়। আজকাল তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার আজ সুপ্রিম শুনানি ছিল। প্রত্যেকের নজর ছিল সেই সুপ্রিম শুনানির দিকে। সিবিআই কে আরো সময় সুপ্রিম কোর্টের আরজিকর তদন্তে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর, সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর, খুন ধর্ষণ নিয়ে দুর্নীতির নিয়ে রিপোর্ট জমা। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, খুন ধর্ষণ মামলায় ঠিক কি উঠে এলো? দেখো, আজকে সিবিআই তরফ থেকে খুন ধর্ষণ মামলা এবং একই সঙ্গে যে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে, এই দুটি ক্ষেত্রেই কিন্তু স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয় প্রধান বিচারপতির বেঞ্চের সামনে, এবং সেই যে মামলা রয়েছে এই দুটি মামলার বিষয় যেহেতু তদন্তের অগ্রগতি চলছে এবং প্রধান বিচারপতি তিনি জানান যে যেহেতু তদন্ত এখনো চলছে এবং সিবিআইকে তদন্ত করে যেতে হবে, কিন্তু তদন্তের অগ্রগতি হচ্ছে, তদন্তের স্বার্থে সমস্ত তথ্য প্রকাশ্যে আনা যাবে না। কিন্তু সেখানে কয়েকটি জায়গা বিটস অ্যান্ড পিসেসে উল্লেখ করা হয়। যেমন প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে যে নির্যাতিতার তার চোখে ইনজুরির কারণ তার চশমা ভেঙে যাওয়া, তাহলে কি তিনি যখন ঘটনাটি ঘটে তখন কি তিনি চশমা পরেছিলেন, এই প্রশ্ন তোলা হয় এবং তারপরে জানানো হয় যে না, তার ফরেনসিক রিপোর্টে জানা গেছে যে তার চশমা, ভাঙা চশমা তার দেহের পাশে উদ্ধার হয়েছিল। ফলে এই ধরনের কিছু প্রশ্ন উঠে আসে। এর পাশাপাশি তদন্তে যে উল্লেখ, এই যে তদন্তের যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে যে
কিছু প্রভাবশালী ব্যক্তিদের কথা উল্লেখ করেছে সিবিআই। সেই প্রসঙ্গ আসে পরবর্তীকালে যখন জুনিয়র ডাক্তারদের হয়ে আইনজীবী, তাদের আইনজীবী ইন্দিরা জয়সিং, তিনি সওয়াল করেন যে জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরতে চান, কিন্তু সেখানে সেই সমস্ত ব্যক্তি যাদের বিরুদ্ধে এখন তদন্ত চলছে, এই ধরনের এমন কিছু ব্যক্তি তারা এখনো ক্ষমতায় বসে রয়েছেন এবং তারা ক্ষমতাসীন, ফলে তারা সেই জায়গায় রয়েছেন যেখান থেকে তারা তদন্তকে প্রভাবিত করতে পারেন এবং যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের ওপরেও তারা হুমকি এবং তাদের ওপরেও কোনো প্রভাব নিতে পারেন তারা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্দিরা জয়সিং, জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি জানান যে তারা কিছু নাম দিতে চান, অন্ততপক্ষে আগে তারা আরও কিছু লোকের নাম দিয়েছেন এবং আজকে তারা আরও এমন কয়েকজনের নাম তারা দিতে চান যারা এই ধরনের ক্ষমতাসীন জায়গায় রয়েছেন। তাদের কি অবিলম্বে সাসপেন্ড করা হোক যতদিন না পর্যন্ত এই তদন্ত শেষ হচ্ছে, এবং যদি না সেটা করা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হোক তদন্তের স্বার্থে। এবং এই প্রসঙ্গেই কিন্তু ইন্দিরা জয়সিং এর সঙ্গে সঙ্গে করুণা নন্দী, যিনি সিনিয়র ডাক্তারদের আইনজীবী, করুণা নন্দীও কিন্তু উল্লেখ করেন যে এই সমস্ত ব্যক্তিরা, অর্থাৎ এই যে থ্রেট কালচারের প্রসঙ্গ উঠে আসে এবং সেখানে তিনি উল্লেখ করেন যে থ্রেট কালচারটা জারি থাকছে তার কারণ এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা শুধুমাত্র যে আরজিকর হাসপাতালে রয়েছেন তাই নয়, তারা স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন, তারা কর্পোরেশন এমন একটা জায়গায় কর্মরত রয়েছেন যেখান থেকে সমস্ত মেডিকেল ইকুইপমেন্টস কেনা হয়, তারা মেডিকেল কাউন্সিলের বিভিন্ন পদে তারা রয়েছেন। ফলে এই জায়গা থেকে তারা, যারা আন্দোলনকারীরা রয়েছে, তাদের ওপর তারা প্রভাব খাটাতে পারেন এবং তদন্তের গতি প্রকৃতি বদলে দিতে পারেন। ফলে সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেন। এর পেছনে তারা একটি ব্যাকগ্রাউন্ড দেন, তারা বলেন যে এরকম অন্তত 7 জন ব্যক্তির কথা, ইন্দিরা জয়সিং শুরুতেই বলেন যে এরকম অন্তত 7 জন ব্যক্তি রয়েছেন যারা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এমনকি পুলিশ আসার আগে তারা সেখানে পৌঁছে যান এবং এদের মধ্যে কয়েকজন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যও রয়েছেন। তাদের আরজিকর মেডিকেল কলেজে ডিউটি ছিল না, তাদের সেখানে থাকার কথা নয়, কিন্তু তারা পুলিশ পৌঁছানোর আগে সেখানে পৌঁছে যান। এখান থেকেই বোঝা যাচ্ছে যে তারা তদন্ত প্রভাবিত করার চেষ্টা তারা করতে পারেন। এহেন অভিযোগ ওঠার পরেই কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানান যে এই প্রভাবশালী ব্যক্তিদের কথা, তাদের যে রিপোর্ট তার 7 নম্বর পাতার একেবারে ওপরের অংশে কিন্তু এই ধরনের প্রভাবশালী ব্যক্তিদের কথা উল্লেখ করা রয়েছে। তবে এই প্রভাবশালী ব্যক্তিদের প্রসঙ্গ যখন আসে তার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রধান বিচারপতি একটা জিনিস পরিষ্কার করে দেন যে যেহেতু তারা রাজ্য সরকারের কর্মী, তাদেরকে সাসপেন্ড করা হবে না, তাদের ছুটিতে পাঠানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যেরই। রাজ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কিন্তু সেক্ষেত্রে রাজ্যকে সহযোগিতা করবে সিবিআই। তারা তাদের যে তদন্ত তারা করছেন সেই তদন্ত করার সময় তারা যদি এরকম কিছু কি পার্সনদের তারা খোঁজ পান বা তাদের কথা জানতে পারেন সেটা রাজ্যকে জানাবে। রাজ্যের আইনজীবী সিনিয়র কাউন্সিল মিস্টার দ্বিবেদী তিনি জানান যে রাজ্য প্রস্তুত রয়েছে এরকম ব্যক্তিদের নাম জানতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এদিনের যে শুনানি ছিল সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে উঠে আসে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা এবং যে পরিকাঠামো তৈরি করা সেই প্রসঙ্গে। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রসঙ্গে ইন্দিরা জয়সিং তিনি পরিষ্কার করে বলেন যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন, কিন্তু রাজ্যের আইনজীবী তিনি জানান যে জুনিয়র ডাক্তাররা এসেনশিয়াল সার্ভিসে ফিরেছেন, তারা আইপিডি এবং ওপিডি করছেন না। সেখানে ইন্দিরা জয়সিং তিনি জানান যে সমস্ত রকম আপৎকালীন পরিষেবা, অর্থাৎ সমস্ত রকম এমার্জেন্সি যে সমস্ত এসেনশিয়াল সার্ভিসেস রয়েছে যার মধ্যে আইপিডি এবং ওপিডিও রয়েছে, সেই সমস্ত পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবং সেটা তারা একেবারে কোর্টে মেনশন করেন এবং সেটাকে লিপিবদ্ধ করার অনুরোধ জানান তিনি প্রধান বিচারপতির কাছে। আগামী দিনে কি কি হতে পারে এবং পরিকাঠামোর ক্ষেত্রেও কিন্তু রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হয় প্রধান বিচারপতির। পরিকাঠামো কেন এখনো পর্যন্ত আরজিকরের 50% ডেভেলপমেন্ট করা সম্ভব হয়নি সে প্রশ্ন তোলেন। রাজ্যের তরফ থেকে জানানো হয় যে বন্যা পরিস্থিতির জন্য কিছুটা কাজে ডিলে হয়েছে, তবে তারা 15ই অক্টোবরের মধ্যে গোটা কাজ তারা শেষ করে ফেলবেন। জানা যায় যে সিসিটিভি বসানোর কাজ মাত্র 26% শেষ হয়েছে। এর সঙ্গে সঙ্গে ডিউটি রুম তৈরি করা, আলাদা বাথরুম তৈরি করা, এই সব কাজও 50% কিছু বেরোয়নি। এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে আগামী শুনানিতে, অর্থাৎ পরবর্তী যে শুনানি হবে, যে ভ্যাকেশন রয়েছে সেই ভ্যাকেশনের পরে সুপ্রিম কোর্টের যে শুনানি হবে সেখানে এই রিপোর্ট নেবেন এবং সিবিআই তরফ থেকেও সিবিআই এর পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট তারা নেবেন এবং একই সঙ্গে কোনো লার্জার কনস্পিরেসি ছিল কিনা সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু একটি রিপোর্ট নেওয়া হবে। একই সঙ্গে ন্যাশনাল টাস্ক ফোর্স তাদেরকেও তাদের রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন, রিপোর্ট দিতে বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজকে। তমশ্রী। বেশ মৈত্রী। সিবিআই তাদের চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট আজকে কোর্টে সাবমিট করলো।
regarding the development of the investigation and the process of the investigation. CBI এর আজকের রিপোর্টটা আগের দিনের রিপোর্ট থেকে একটু আলাদা ছিল। এই চতুর্থ রিপোর্টটা দুটো ভাগে বাইফার্কেট করা হলো। একটা পোর্শন ছিল রিগার্ডিং দ্য alleged rape and murder in আরজিকর, আর একটা ছিল রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ ইন আরজিকর। তো এই দুটো পার্টে ক্লিয়ারলি ওরা ইলাবোরেটলি প্রসেস অফ দ্য ইনভেস্টিগেশন বা ডেভেলপমেন্ট অফ দ্য ইনভেস্টিগেশন ওরা ক্লিয়ারলি কোর্টের সামনে তুলে ধরেছেন এবং কোর্ট হ্যাজ বিন ভেরি কনভিন্সড অন দ্য প্রসেস অফ দ্য ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্টে সিবিআই যেদিন স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সেই দিনই সিবিআই এর যে ভূমিকা, সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিল শিয়ালদা আদালত। দেখাবো একটা ছোট্ট বিরতির পর। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই। অন্যদিকে সিবিআই কেই আজ ফেরালো শিয়ালদা কোর্ট। হেফাজতে চাইলেও মঞ্জুর করলেন না বিচারক। জেরা করতে প্রথমে নিজেদের হেফাজতে চায় সিবিআই। ধৃতদের জেলে গিয়ে জেরার পরামর্শ বিচারকের, আবেদন বদলের পরামর্শ শিয়ালদা আদালতের। জেল হেফাজত চেয়ে ফের আবেদন সিবিআই এর। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই যে বারবার সিবিআই কে আবেদন বদল করতে হচ্ছে, এখানে তো তদন্ত নিয়ে, সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। কার্যত আজকে সিবিআইয়ের তরফে শিয়ালদা কোর্টে যে পিটিশন জমা দেওয়া হয়েছিল সেখানে দুই অভিযুক্ত বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, অভিজিৎ মণ্ডল এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিজেদের হেফাজতে চেয়ে সিবিআই আবেদন করেছিল। কি যুক্তিতে আবেদন করা হয়েছিল? সিবিআই তরফে যে পিটিশন বা আবেদন কপি যে জমা পড়েছিল আদালতে, সেখানে 4 নম্বর পয়েন্টে তারা উদ্ধৃত করেছিলেন যে ইতিমধ্যেই তালা থানার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবং দুই অভিযুক্তের দুটি মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট তারা হাতে পেয়েছেন এবং সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে 3 দিনের জন্য তারা হেফাজতে চেয়েছিলেন, নিয়ে তাকে জেরা করতে চান, এমনটা কিন্তু আবেদন করা হয়েছিল সিবিআই তরফে। কিন্তু কোন যুক্তিতে এই আবেদন করলেন সেই জায়গাতেই বিচারকের প্রশ্ন ছিল। আপনারা নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করছেন, সেক্ষেত্রে আপনারাই বলছেন যে আপনাদের কাছে সমস্ত রিপোর্ট, অর্থাৎ যে রিপোর্টের কথা অপেক্ষা করছিলেন আপনারা, মোবাইল ফোনের রিপোর্ট এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের রিপোর্ট, সেই রিপোর্ট যখন আপনাদের কাছে চলে এসছে, তো সেই রিপোর্ট নিয়ে আপনারা সংশোধনাগারে গিয়ে দুই অভিযুক্তকে জেরা করতে পারেন। আপনারা কোথাও উল্লেখ করেননি যে এই দুই অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেনি। তাহলে কেন হঠাৎ করে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে? তাহলে আপনারা আপনাদের আবেদন বদলাতে পারেন। এই আবেদন বদলানোর ক্ষেত্রে আমরা দেখলাম বারে বারে প্রায় 3 বার তারা নিজেদের আবেদন কিন্তু বদলালো আজকে এই শুনানি পর্বে। বিচারকের কথা শুনে সিবিআই অফিসার এবং আইনজীবীরা আবেদন বদলালেন। তারা গিয়ে যখন ফের আবেদন জমা করলেন, সেখানে তারা উল্লেখ করলেন যে তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ বা জেরা করতে চায় দুই অভিযুক্তকে। কিন্তু এখানেই প্রশ্ন তুললেন অভিযুক্ত অভিজিৎ মণ্ডলের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতের সামনে স্পষ্ট করলেন যে সিবিআইয়ের তরফে যে আবেদন বদল করা হলো তাতে তারা জেলে গিয়ে ইন্টারোগেশনের কথা বলছে, তারা জেলে গিয়ে জেরা করতে চাইছে। কিন্তু তাদের আবেদন কি, তারা কি চাইছে, দুই অভিযুক্ত কোথায় থাকবে? কেন সিবিআই তরফে শুধুমাত্র জেলে গিয়ে সিবিআই জেরা করতে চায় এমন আবেদন করা হলো? কেনই ভুল করা হলো সিবিআই তরফে? তাহলে অভিযুক্ত অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়ে দেওয়া হোক, সন্দীপ ঘোষকে জামিন দিয়ে দেওয়া হোক। তখন আবারও বিচারকের তরফে প্রশ্ন করা হয় সিবিআই আইনজীবীকে, কেন আপনারা জেলে গিয়ে ইন্টারোগেশন করতে চাইছেন? এরপরে আবার তাদের হাতে সেই আবেদনপত্র দেওয়া হয়, হাতে লিখিতভাবে সেই আবেদনপত্র জমা পড়ে। সেই জায়গাতে অভিজিৎ মণ্ডলের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি জোরালো সওয়াল করেছেন এবং শেষমেশ আবারও মোট 3 বার এই আবেদনপত্র বদল করা হয় এবং 14 দিনের জেল হেফাজত এবং জেলে গিয়ে যাতে দুই অভিযুক্তকে জেরা করা যায় এমনই আবেদন শেষমেশ করা হলো সিবিআই তরফে, যদিও এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ রয়েছে শিয়ালদা আদালতের। বেশ, জেলাতে এবার পূর্ব মেদিনীপুরের এগরার দিকে নজর রাখবো, কারণ স্কুলের প্রশ্নপত্র আর সেই প্রশ্নপত্রে আরজিকর এগরার ঝাঁটুলাল হাই স্কুলের প্রশ্নপত্র ঘিরে রীতিমতো বিতর্ক। শিক্ষার মৌলিক অধিকারের ধারা নিয়ে প্রশ্নপত্রে আরজিকরের ছাত্রীর উপর অত্যাচার, খুনের উল্লেখ। আরজিকরের ঘটনায় বিচারেরও দাবি। স্কুলের প্রশ্নপত্রে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রীতিমতো ভাইরাল।
সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, আরজি করের যে ঘটনা, সেই ঘটনা এখনো বিচারাধীন, আর সেই জায়গায় প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, এইভাবে কি প্রশ্নপত্র তৈরি করা যায়? আর জানিয়ে বিতর্ক তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, স্কুল কর্তৃপক্ষের কি সাফাই? দেখো তোমার সে একেবারে বিতর্কের বিষয়, যেখানে কিন্তু বিতর্কের বিষয় নিয়ে, যেখানে আরজি করের ঘটনা, যেখানে স্কুলের যে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যেখানে প্রশ্নপত্রে আরজি কর ঘটনা, যেখানে শিক্ষা মৌলিক ধারা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটা কিন্তু বিতর্কর বিষয়, যেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শিক্ষক, প্রধান শিক্ষকের যেখানে এই সাফাই দিচ্ছেন, যেখানে যে শিক্ষক এই প্রশ্ন বানাচ্ছেন বা যার দায়িত্বে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, সেই শিক্ষকের এই বিষয়টা কিন্তু তারই ব্যাপার, কিন্তু প্রধান শিক্ষক যেখানে ইনচার্জ রয়েছে তিনি কিন্তু এ বিষয়ে এড়িয়ে গেলেন। পুরো ঘটনা যেখানে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের একেবারে এগরা, যেখানে মহকুমার, যেখানে এগরা পৌরসভা, সেই শহরের মাঝখানে এই ঝাটুলার হাই স্কুল, সেই হাই স্কুলের যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া ঘিরে কিন্তু বিতর্ক চলছে। তমস্বী, বেশ, নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে মহিলাদের মারপিট, স্বনির্ভর গোষ্ঠীর দখল ঘিরে রীতিমতো উত্তেজনা, বিজেপি ও তৃণমূলের মহিলা কর্মীদের রীতিমতো হাতাহাতি। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, প্রথমেই জানতে চাইবো, এই যে স্বনির্ভর গোষ্ঠী, এই স্বনির্ভর গোষ্ঠীর দখল কাদের ছিল, আর কেন এই দখল ঘিরে উত্তেজনা নতুন করে তৈরি হলো বিজেপি এবং তৃণমূল মহিলা কর্মীদের মধ্যে? দখলে রয়েছে বলতে পারো যে তৃণমূলের যারা নেতা বা নেত্রী যারা এবং কর্মী, তাদের দখলে। কেন না, এই অঞ্চল অর্থাৎ বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের দখল এই পঞ্চায়েত ভোটের আগে ছিল তৃণমূলের দখলে, কিন্তু দখল পাল্টে গেছে এবং এখন গ্রাম পঞ্চায়েতটির দখলে এসেছে, পঞ্চায়েত ভোটে জিতে বিজেপি। তারপর থেকেই ছোটখাটো সমস্যা লেগেই ছিল এবং শেষমেশ দেখা গেছে আজকে সভা চলাকালীন মহিলাদের, সেখানে কিন্তু বিজেপির যারা মহিলা কর্মী তারা কিন্তু রীতিমতো ঝাঁপিয়ে পড়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করে বলা যায় যে বচসায় জড়িয়ে পড়েন। তারপরে হাতাহাতি এবং দুপক্ষের মধ্যে একেবারে মারামারি লেগে যায়, আর তখন এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বেশ, ধন্যবাদ সুজিত। জেলা থেকে সরাসরি এবার মালদার দিকে নজর রাখবো। মালদায় ত্রাণের ত্রিপল বিক্রি, কালিয়াচকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে চম্পট ত্রিপল বিক্রেতার, আর এ নিয়েই বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে। ত্রাণের ত্রিপল, তাতে লেখা পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, বিপর্যয় মোকাবিলা দপ্তর। সরকারি এই ত্রিপলই বিক্রি হচ্ছে খোলা বাজারে, কোনোটা 300, কোনোটা 400 টাকায়। এই ছবি মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদের। কালিয়াচকের বাসিন্দা আনোয়ারুল মোমিন তার বাইকে বোঝাই করা ত্রাণের সরকারি ত্রিপল, সেই ত্রিপলই বাখরাবাদে বিক্রি করছিলেন। সরকারি ত্রিপল বিক্রি করতে দেখে রুখে দাঁড়ান স্থানীয়রা, বিক্ষোভ দেখান, সুযোগ বুঝে চম্পট দেন আনোয়ারুল। ত্রিপল কোনখানে পেলে? সরকারি ত্রিপল কোনখানে পেলে? তুমি কোনখানে পেয়েছে? আরে ভাই আমরা শোনো, হ্যাঁ এটা তোমার কি করেছে, কোনখানে ভূতনিতে বান লেগেছে, হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে, হ্যাঁ তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়েছে, হ্যাঁ এদিকে মুখ দেখ না, 5-6টা পেয়েছে, ওরা বিক্রি করেছে। মালদার মানিকচক ব্লকের ভূতনি প্রায় 1.5 মাস ধরে ভাসছে। জেলা প্রশাসনের দাবি, ইতিমধ্যেই এই এলাকায় প্রায় 30,000 ত্রিপল বিলি করা হয়েছে। সেই ত্রিপলই বিক্রি করছিলেন বলে জানান আনোয়ারুল। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগরে এক যুবককে দেদার মোটরসাইকেল করে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের মোটরসাইকেলে করে ত্রিপল বিক্রি করছে। এটাই স্বাভাবিক হওয়া ছিল, আর এটাই তো এই তোলামূল দুর্নীতিবাজ চোর সরকারের নীতি। তারা রাজনীতি করছে এবং সমস্ত ত্রাণ তারা স্বজন পোষণ করে নিজের মধ্যে রাখার সুব্যবস্থা করে। এই বিষয়টা যেটা হয়েছে এটা খুব লজ্জাজনক এবং
যেটা বিডিও সাহেবের কাছে আমার অনুরোধ, এবং জেলা সমাহর্তা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, সরকার এটাকে তদন্ত করে বার করুক যে ভূতনি তারপলিন কারা কত বেশি আটকায়নি, কারা কোথায় পেয়েছে, সেটা তদন্ত করে কোথা দিয়ে তিরপালটা গেল কালিয়াচাকে, সেটা আমরা দেখতে চাই। মানিকচকের গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা, পাড় ছাপিয়ে জল ঢুকেছে ভূতনিতে। 1 মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন, চরম দুর্ভোগে প্রায় 1.5 লক্ষ বাসিন্দা। কেউ উঠেছেন ত্রাণ শিবিরে, কেউ রয়ে গিয়েছেন বাড়িতে। যেমন জিতেন মণ্ডল, বাড়ি পুলিনটোলায়। সোমবার ডিঙি চেপে দোকানে যাচ্ছিলেন, সঙ্গে 2 কন্যা সন্তান। জলে তোড়ে আচমকায় ডিঙি উল্টে যায়। স্থানীয়রা 2 শিশু কন্যাকে উদ্ধার করেন, তলিয়ে যান জিতেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় মানিকচক হাসপাতালে। জিতেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ডোঙাতে যাচ্ছিলেন এক জায়গা থেকে এক জায়গায়, ডোঙা উল্টে গিয়ে বাস সে ডুবে গেল, আর বাচ্চা দুটাকে কেউ মানে আগে উঠে গেল, তো অন্য ডোঙা এসে তাকে উঠিয়ে নিল, কিন্তু একে আর উঠাতে পারলো না, একটু দেরি হলো, এমার্জেন্সি নিয়ে আসা সত্ত্বেও মারা গেল এখানে। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডল ও লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।